রবিবারের একটা ছবি দেখাই আপনাদের। রবিবার এই দিনটা ছিল মারাত্মক একটা ইম্পর্টেন্ট দিন, ছুটির দিন হলো। তার কারণ সেদিন মোদি 3.0 মন্ত্রিসভার, ইন্ডিয়া 3.0 মন্ত্রিসভার শপথ গ্রহণ। সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য মন্ত্রীরাও শপথ নিচ্ছেন। তো সেই শপথ গ্রহণ লাইভ ফুটেজ দেখানো হচ্ছে, আর সেই সময়ের একটা ক্লিপিংস আপনাদের একটু দেখাই। শপথ নিয়ে যখন যাচ্ছেন ঠিক সেই সময় দেখুন তো, যে অনুষ্ঠান মঞ্চ তার পিছন দিয়ে বুঝতে পারছেন কি চলে গেল। এটা চার পেয়ে একটা জন্তু। এই নিয়ে নেট দুনিয়া তোলপাড়। বাঘ, নেকড়ে, লেপার্ড, এটা আসলে কি কি চলে গেল? রাষ্ট্রপতি ভবন, সেখানে একদম নিরাপত্তায় ঠাসা এরকম একটা জায়গায় 7 থেকে 8 হাজার দর্শক রয়েছেন, তাদের সামনে শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে। নিরাপত্তার কড়াকড়ি এতটাই ছিল যে ড্রোন উড়িয়ে সিসি ক্যামেরার মাধ্যমে প্রতি মুহূর্তে 5 স্তরীয় নিরাপত্তা ছিল সেদিন। হবে নাই বা কেন, বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা রয়েছেন, তার মাঝখানে এটা কি চলে গেল? দিল্লি পুলিশ পরে অবশ্য জানিয়ে দিল যে না, এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো জায়গা নেই। বাঘ বা লেপার্ড কিছুই নয়। তারা টুইট করলো, বা বলা ভালো এক্স হ্যান্ডেলে দিল্লি পুলিশ জানিয়ে দিল যে এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো জায়গা নেই। আসলে সেদিন কোনো ওয়াইল্ড অ্যানিম্যাল ওখানে ছিল না রাষ্ট্রপতি ভবনে। ফ্যাক্ট হলো সেদিন সেখানে কোনো রিউমার ছড়ানোর মতো কিছু হয়নি। যা দেখা গিয়েছে তা হলো একটা হাউস ক্যাট, অর্থাৎ একটা বিড়াল। সকাল তখন 10:30 কিছুক্ষণ পর পার্ক স্ট্রিট থেকে দূর থেকে দেখা গেল, পার্ক স্ট্রিট থেকে ধোঁয়া উঠছে, কালো ধোঁয়া উপর থেকে দেখা যাচ্ছে, বহু দূর থেকে দেখা যাচ্ছে। তারপরে জানা গেল আগুন লেগেছে, বিধ্বংসী আগুন পার্ক স্ট্রিটে, যে আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবং দমকলের 19টি ইঞ্জিন আসে ওই আগুন নেভাতে। 4 তলার একটি রেস্তোরাঁ, সেখান থেকেই বিপর্যয় বলে দাবি করেছিলেন প্রথমে প্রত্যক্ষদর্শীরা। ব্যস্ত সময়ে অফিস পাড়া সাদা ধোঁয়ায় ঢেকে যায়। জল আর ফোমের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়, যদিও নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। বহুতলের উপর এই টিনের নির্মাণ কিভাবে, তা নিয়েও প্রশ্ন উঠছে এবার। পুরসভা নজরদারির দায়িত্ব, সুতরাং পুরসভা দেখবে, দমকল মন্ত্রীর দাবি, এবং বিল্ডিং বিভাগের উপরে এই দায় চাপাচ্ছেন কাউন্সিলর। কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল অনেক দূর থেকেও, যখন ঠিক এইভাবেই ধোঁয়া দেখা গিয়েছিল। কি কারণে আগুনে টোটাল 15টা ফায়ার টেন্ডার এখানে এসছে এবং সবাই কাজ করছেন, এবং ফায়ার ব্রিগেড হ্যাজ ডান অ্যান এক্সেলেন্ট জব। এবং সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত ভেতরে কেউ আটকে নেই, নোবডি হ্যাজ বিন ট্র্যাপড ইনসাইড, কারুর সেরকম কোনো মেজর ইনজুরি হয়নি। এবং সেই হিসেবে দেখতে গেলে এর ভেতরে যে আটকে থাকা 4টে গ্যাস সিলিন্ডার, সেটাও কিন্তু আমাদের পুলিশের একজন এএসআই, তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে সেগুলোকে বার করে দিয়েছেন, যার ফলে ফার্দার ফায়ার ব্রেকআউটের কোনো সম্ভাবনা নেই। আগুন এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে, বাইরে থেকে ফ্লেম দেখা যাচ্ছে না। স্টেপ বাই স্টেপ পুরো আগুনটাকে কিন্তু বন্ধ করা হবে। ফরেনসিকের মাধ্যমে কিভাবে আগুন লেগেছে। ভেতরে রেস্টুরেন্ট ছিল। এই বিল্ডিং 1000 BC, নিচে রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে, উপর কি হচ্ছে নোবডি নোজ। বাট 1000 BC ओनर बोलते रबड़ আছে ऊपर, रबर रबर से और आग बढ़ रहा है। We are next door, we are so much worried about us. তিন উনি যে নিয়ে আছে সে বলতে পারবে, আমি তো ছিলাম না, আমি বাইরে ছিলাম, আমরা বিদেশে। ফার্স্ট ফ্লোরে কিছু নেই, ওটা আমারই না, 3টে তলা। ও তো ওখানে কাজ করবে, বানাবে, ওখানে কি রেস্টুরেন্ট ওপরে কি বানাবার চেষ্টা করছিল, ফাঁকা ছিল, সব কাজ হচ্ছিল, ও বানাবে এখানে হচ্ছিল। তো ওই মিস্ত্রিদের কাজে আমার মনে হচ্ছে কিছু হয়েছে। ভেতর থেকে এতটা আগুন আসছে কেন? রাবার থেকে। রাবার? হ্যাঁ। রাবার কেন? কি হয় কি রাবার নিয়ে লাগাচ্ছিল সে আমি বলতে পারবো না, ওনাকেই জিজ্ঞেস করবো। কিন্তু বহুতলের উপর টিনের নির্মাণ কিভাবে? ফের প্রশ্নে নজরদারি। পার্ক স্ট্রিটের এই আগুনে ফের একবার নজরদারি প্রশ্নে। দমকল মন্ত্রীর দাবি নজরদারির দায়িত্ব পুরসভার।
আর বিল্ডিং বিভাগের উপরেই দায় চাপাচ্ছেন কাউন্সিলর। ফায়ার ব্রিগেড এবং পুলিশ দুর্ধর্ষ কাজ করেছে, দুটো ডিপার্টমেন্টই দারুণ কাজ করেছে। ফায়ার ইজ টোটালি আন্ডার কন্ট্রোল নাও, এভরিথিং ইজ ফাইন, ভিতরে কেউ ছিল না। দিস আর জাস্ট রেস্টুরেন্টস। পুলিশ এবং ফায়ার ব্রিগেড ওনারা ইনভেস্টিগেশন করবেন। এগুলো দেখতে পাচ্ছি স্ট্রাকচার, ওগুলোর কি অনুমতি রয়েছে? সেটা দেখুন, এটা বিল্ডিং ডিপার্টমেন্ট বলতে পারবে, এটা অনেক দিনের এরকম আছে, সো বিল্ডিং ডিপার্টমেন্ট এই ডিটেলস গুলো বলতে পারবে। ব্যবস্থা নেবেন আইনত? আইনত আমাদের যা ব্যবস্থা আছে সেটা নেবো, বাদ বাকি কর্পোরেশনেরও পার্ট আছে, কেননা বিল্ডিং সেকশন তো আমরা দেখি না, বিল্ডিংটা দেখে হচ্ছে আপনার কর্পোরেশন। আমাদের কাজ হচ্ছে ফায়ারের দিক থেকে যা যা জিনিসগুলো আছে আমরা সেটা দেখি। থ্যাংক ইউ। 5 জেলা এসপি বদল, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, সুন্দরবন জেলা এবং দক্ষিণ দিনাজপুরে নতুন পুলিশ সুপার অর্থাৎ পুলিশ সুপার বদল। সুজিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, কি খবর রয়েছে সুজিত? দেখো অতনু, নির্বাচন শেষ হয়েছে, তারপর পূর্ব মেদিনীপুরের জেলা বিরোধী দলনেতার জেলা নন্দীগ্রামের জেলায় পরপরই কিন্তু দেখা যায় জেলা শাসকের বদলি, যেখানে কিনা পুরনো জেলা শাসক পূর্ণেন্দু মাঝিকেই ফিরিয়ে আনা হয়েছে। আর আজকে দেখা গেল সৌম্যদীপ ভট্টাচার্য, যিনি নির্বাচন কালে ছিলেন এই জেলায়, এবং শুধু নির্বাচন কালেই নয়, অতনু জানিয়ে রাখি তার আগে থেকেই যিনি ছিলেন এই জেলার দায়িত্বে, তাকে কিন্তু ভোটের পরই কিন্তু আজকে দেখা গেল বদলি করে দেওয়া হলো। অর্থাৎ কিনা এক্ষেত্রে রাজনৈতিক মন মনে করছে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের ভরাডুবি বা দুটি আসনে হার, তার বদলে কে এলেন? কারণই সুজিত শোনা যাচ্ছে? অতনু, তার বদলে কে এলেন? এখানে নতুন পুলিশ সুপার যিনি হলেন, তিনি তাকে আনা হয়েছে অতনু। পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য ছিলেন এবং নতুন পুলিশ সুপার এলেন অমিত ভার্মা। ধন্যবাদ। নতুন পুলিশ সুপার পূর্ব মেদিনীপুরের সুজিত বলছিলেন আমাদের, নতুন পুলিশ সুপার অমিত ভার্মা। পশ্চিম মেদিনীপুরেরও নতুন পুলিশ সুপার ধৃতিমান সরকার, পুরুলিয়ায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পুলিশ সুপার, সুন্দরবন জেলার নতুন পুলিশ সুপার কোটেশ্বর রাও, দক্ষিণ দিনাজপুরের নতুন পুলিশ সুপার সন্দীপ কাররা। কতটা দুঃসাহস না থাকলে দুপুর 12টা 12:30 নাগাদ থানা থেকে মাত্র 150-200 মিটার দূরের সোনার দোকানে ডাকাতি করা যায়? ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা দুঃসাহস না থাকলে এইভাবে ডাকাতি করা সম্ভব। এবং ডাকাতিতে বাধা দিতে এলে কি করা যাবে তাও আগে থেকে প্ল্যান করাই ছিল। মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বেপরোয়া লুটপাট করা হয়েছে, আর দোকান মালিক আর কর্মীদের ওই আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে, পিস্তলের বাঁট দিয়ে মারা হয়েছে। ডোমজুর থানা এখান থেকে 150 মিটার দূরে, আর সেখানেই ঘটলো এই ঘটনা। দেবাশিস প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। দেবাশিস, কখনকার ঘটনা? এই ঘটনা সম্পর্কে এখনো কোনো ক্লু পাওয়া যাচ্ছে? গেছে যে 12:15 নাগাদ প্রথমে দুজন ঢোকে, তারপরে ক্রেতা সেজে, তারপরে একে একে পরবর্তীকালে আরো দুজন ঢোকে, অর্থাৎ 12:15 থেকে 12:30 এই 15 মিনিট ধরে কিন্তু চলে দুষ্কৃতী কাজকর্ম। অর্থাৎ প্রথমে ক্রেতা সেজে দুজন মিলে ঢোকে, কিন্তু সেই সময় দোকানের মালিক এবং যে নিরাপত্তা রক্ষী তারা কাজে বাইরে গেছিল। ঠিক তারা যখন ভিতরে ঢোকে তার সঙ্গে সঙ্গে আরো দুজন, একজন গেটের বাইরে দাঁড়িয়েছিলেন, সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষী সেখানে দাঁড়াতেই তাকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং পরপর দুজন মিলে ঢুকে প্রথমেই যখন রাকেশ দাস অর্থাৎ এই যে দোকানের মালিক, তিনি যখন বাধা সৃষ্টি করেন তাকে বন্দুকের বাট দিয়ে তার মাথায় আঘাত করা হয়। সেক্ষেত্রে কিন্তু দুষ্কৃতীরা কোনো রকম গুলি চালায়নি, কারণ জানে গুলি চালালে সেখানে আওয়াজ হলে মানুষ সজাগ হতে পারে, মানুষ বাইরের লোক জেনে যেতে পারে, সেই কারণে তাকে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মালিককে দেখে তারা কিন্তু বা যে কর্মীরা ছিল তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে এবং যে নিরাপত্তা সেই সময় যারা ছিলেন কর্মীরা, তাদের বক্তব্য একবার শুনবো।
এসেছিল, ডাকাতি করে নিয়ে গেছে, দেখতেই পারেন সবকিছু। কখন ঘটনাটা ঘটলো? 12টা নাগাদ হয়েছে। কতজন এসেছিল? 4 জন এসেছিল। সবার কাছে কি বন্দুক? হ্যাঁ, সবার কাছে ছিল। কত কি সোনার দানা? অ্যাপ্রক্স ওই হবে কত, একটা কিছু হবে, আমি জানি না, আন্দাজ করে বলতে পারবো না। ওরা সবাই এসে বন্দুক দিয়ে মারপিট করে এই সমস্ত বেসিকে খাস করে নিয়ে গেছে। আপনাদেরকে কি বললো? কিছু না, যে চুপ করে থাকতে, নাহলে আর কি মেরে দেবে, এটাই। মেরেছে? কাউকে মেরেছে? হ্যাঁ, দাদাকে আর মানে দোকানের যে মালিককে মেরেছে। কাস্টমার সাথে এসে বন্দুক দেখতে তো একটু চেল্লাচিল্লি করতে মাথায় মারলো, টেপের মুখ দিয়ে সব বেঁধে দিয়েছে। ওদের গাড়ি কি আগে আসতেছিল? আগে আসতেছিল? কতজন এসেছিল? 4-5 জন ছিল, সবার কাছে আগে আসতে সবার কাছে? সোনার দোকানে একটা ক্রাইম হয়েছে, সেটা আমরা তদন্ত করছি। ক্লু আমরা খুঁজছি এখন। আর সিসিটিভি দেখা হচ্ছে, দোকানের মালিকই শুধু ইনজিওর হয়েছে, ওর মাথায় মেরেছে বাড়তি, এটুকুই শুধু। আমরা বাকিটা ইনভেস্টিগেশনে দেখছি। দোকানে সিআইডির টিম গিয়েছে। দেবাশিস, তোমার থেকে একটু জানতে চাইবো, নিশ্চয়ই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পাওয়া যাবে, এখনো পর্যন্ত কোনো ক্লু পাওয়া যাচ্ছে কারা এসেছিলেন, কোথা থেকে এসেছিলেন? কারণ জানি আমরা এর আগে রানীগঞ্জে যে ঘটনা, সেই ঘটনায় ভিন রাজ্য থেকে তারা এসে ডাকাতি করে গেছে, বা এর আগে মালদার ঘটনার ক্ষেত্রেও একই ঘটনা বা একই ব্যাপার ঘটেছে। একেবারেই দেখো, মূলত পুলিশ যেটা মনে করছে যে যারা ডাকাতি করতে এসেছিল তারা কি ভাষায় কথা বলছিল, সেটি সূত্রে যেটা জানা গেছে যে প্রত্যেকেই তারা হিন্দি ভাষায় কথা বলছিল। অন্যদিকে ইতিমধ্যে সিআইডির যে ফরেন্সিক টিম তারা ঘটনাস্থলে এসছে, তার কারণ ডাকাতির সঙ্গে যুক্ত থাকা বা কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত থাকা মানুষজন যারা থাকে, তাদের যারা যদি কেউ ধরা পড়ে থাকে, তাদের যে ফিঙ্গারপ্রিন্ট সেগুলি কিন্তু রাখা থাকে পুলিশের কাছে বা সিআইডির কাছে। আর এই ডাকাতির সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে ওই পুরনো রেখে দেওয়া অর্থাৎ সংগ্রহে থাকা ফিঙ্গারপ্রিন্ট মিলছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই কারণে সিআইডি ফরেন্সিক দলকে ইতিমধ্যেই সেখানে ডেকে পাঠানো হয়েছে। সিআইডি ফরেন্সিক টিম তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদের যে হ্যান্ড অর্থাৎ হাতের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট সেগুলি দেখা যাক এই সব সূত্র মিলিয়ে কত দ্রুত তাদের ধরা সম্ভব হয়। তার কারণ আমরা দেখেছি রানীগঞ্জের যে ঘটনা, রানীগঞ্জের ডাকাতির ঘটনা ক্র্যাক করা সম্ভব হয়েছে, অর্থাৎ 2 জন ডাকাতকে ধরা সম্ভব হয়েছে এবং যে পরিমাণ সোনা ডাকাতি করা হয়েছিল তাও উদ্ধার করা সম্ভব হয়েছে। এক্ষেত্রেও কত দ্রুত তা করা যায়, নজর থাকবে।